ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা একটি গ্যাসীয় আবরণ। এটার গভীরতা কত? কয়েক কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটার বিস্তৃতি। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই গ্যাসীয় আবরণটা। কিন্তু 10,000 কিলোমিটার হলেও এই গ্যাসীয় উপাদান যে আবরণ, হ্যাঁ, এটার পরিমাণ সর্বত্র সমান নয়, তাই না? ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর সেটিকে আমরা বলছি, এবং এই যে গ্যাসীয় যে উপাদানগুলো, হ্যাঁ, এর 99% পদার্থই আছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটারের মধ্যে? 29 কিলোমিটারের মধ্যে। মানে গভীরতা যদিও বিজ্ঞানীরা 10,000 কিলোমিটার বলছে, মানে উপরের দিকে আছে খুবই সামান্য পরিমাণে, ঠিক আছে? কিন্তু এই যে ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যে 97% উপাদানগুলোই এই বিদ্যমান। এইটা হলো যে পৃথিবীর তরল এবং কঠিন বাহ্যিক আবরণ, যেটি বায়ু রাশি অবস্থান করছে, তাকে আমরা বলছি যে বায়ুমণ্ডল। যে গ্যাসীয় আবরণটা হচ্ছে সেটাকে আমরা বলছি যে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটি আমাদের এই যে সৌরজগৎ আছে, আমরা পৃথিবী আছে, পৃথিবী নামক গ্রহটিতে একমাত্র বসবাসের জন্য, জীবের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় উপাদান আছে, তাই না? অন্য কোথাও কি আছে? জি স্যার। মানে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ উপগ্রহতে মানুষের বসবাসের উপযোগী গ্যাস এখনো আবিষ্কার হয়নি স্যার, নাই, তাই না? বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করছে, তাই না, যে জীবনের অস্তিত্বের মতো সেখানে পরিবেশ আছে কিনা। জি স্যার, ঠিক না? অবশ্যই। তাহলে এই পৃথিবীতে একমাত্র, এই সোলার সিস্টেমের আমাদের এই পৃথিবীতেই একমাত্র প্রয়োজনীয় বায়ুমণ্ডল রয়েছে যে মানুষ এবং উদ্ভিদের জীবন ধারণের জন্য। এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীর এই যে আমরা জীব জগৎ, মানুষ, প্রাণী আছে, এটা কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না। একই সাথে এই বায়ুমণ্ডলটাই সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে, আল্ট্রাভায়োলেট রেজ নাম শুনছে তো, তাই না? আল্ট্রাভায়োলেট রশ্মি। হ্যাঁ, যে এইটার বিকিরণ এই বায়ুমণ্ডলেরই একটা লেয়ারে গিয়ে ওজোন স্তরের লেয়ারে সেটি শুষে নেয়, যার কারণে আমরা এই অতি বেগুনি রশ্মিটা ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে না, তাই না? দেখি এখানে 1000, এখানে একটা শূন্য কম হয়ে গেছে। এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে। কথা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মোটামুটি 29-30 যেটাই দেন, যে কোনো একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স করেই দিবেন। বায়ুমণ্ডলের উপাদান কতগুলো আছে? 3 ধরনের উপাদান আছে। একটা হলো গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এই যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কি কি আছে গুলো বায়ুমণ্ডলের উপাদান? গ্যাসীয় উপাদানগুলো বলতে পারেন কোন কোন উপাদানের সমন্বয়ে বায়ুমণ্ডল? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, আর এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে? নাইট্রোজেন। প্রায় 78%, তাই না? 78% বেশি। আর অক্সিজেন হলো প্রায় 21%। 21% স্যার, প্রায় 21%। তার মানে আমরা দেখছি যে দুইটা উপাদান, অক্সিজেন এবং নাইট্রোজেন, বায়ুমণ্ডলের গঠনকারী প্রধান উপাদান। আর বাকি অন্যগুলো খুব সামান্য পরিমাণে আছে। অনেকগুলো উপাদান আছে, এই উপাদানগুলো
সামান্য পরিমাণ আছে। কি কি উপাদান আছে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু? মাত্র 0.0 95 না গ্যাসীয় উপাদান কোনগুলো? যেগুলো গ্যাস, তাই না? গ্যাসীয়, যে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান আছে সেগুলোর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। এর পরিমাণ 78.08 এর অক্সিজেন এবং এরপরে আছে অক্সিজেন 0.4 এবং আর্গন শতকরা 0.3। এই গ্যাসগুলি উত্তাপ গ্রহণ করতে পারে, ফলে কি হয়? বায়ুমণ্ডলের উষ্ণতার কি হয়? হ্রাস বৃদ্ধিতে এটা কোনো ভূমিকা পালন করতে পারে। বায়ুমণ্ডল বাকি যে 0.95 ভাগের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মাত্র কত? 0.35%। এরপর আছে সামান্য পরিমাণ মিথেন, ওজোন, হাইড্রোজেন প্রভৃতি গ্যাসীয় যৌগ। এছাড়া কি কি আছে? হিলিয়াম আছে, ক্রিপ্টন আছে, জ্যানন আছে। এগুলো খুবই নগণ্য পরিমাণে। জলীয় বাষ্প কোনটা? পানির যে গ্যাসীয় অবস্থা, জল থেকে জলীয়, ঠিক আছে? ওয়াটার, স্যার পানি বাষ্প পানি বাষ্প। কারণ আমাদের এই যে ভূপৃষ্ঠে যে পানিটা আছে, সাগর মহাসাগরে যে পানিটা আছে, এই পানিটা কিন্তু প্রতিনিয়ত একটা জলীয় বাষ্পীভূত হচ্ছে, তাই না? জি স্যার প্রথমে এই জলীয় বাষ্প হচ্ছে, তারপর এটা উত্তাকাশে গিয়ে কি হচ্ছে? ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে, মেঘে পরিণত আবার বৃষ্টি হয়, ভূপৃষ্ঠে ফিরে আসছে। একটা চক্রের মাধ্যমে আসছে। জলীয় বাষ্প হলো জলের পানির গ্যাসীয় অবস্থা। সাগর মহাসাগর, নদ নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয় যেগুলো আছে, গাছপালাতেও যে পানিটা আছে, সেই পানিটাও কিন্তু বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে চলছে। একটা প্রক্রিয়ার ভিতরে সার্কেলের ভিতরে কিন্তু যাচ্ছে। বাষ্পীভূত হচ্ছে, আবার আকাশ থেকে যখন বৃষ্টি হচ্ছে তখন সেটা কিন্তু আবার সেই গাছপালা সেটা ধারণ করছে। এই যে ঝড়, বৃষ্টি, তুষার, কুয়াশা, মেঘ, এগুলো কিসের জন্য হয়? এগুলো হওয়ার জন্য কি প্রয়োজন? জলীয় বাষ্পের জন্য। জলীয় বাষ্প। কারণ এই জলীয় বাষ্পটাই পরে উপরে উঠে ঘনীভূত হয়, তাই না? কুয়াশায় পরিণত হয়, বৈশিষ্ট্য অনুযায়ী তখন বিভিন্ন রূপ ধারণ করে। এখানে ছকটা আছে কতটুকু? বায়ুমণ্ডলে কয়টা স্তর আছে? 3টা। 2টা স্যার। 5টা না? মূলত 5টি। এটাকে দুই ভাগে ভাগ করা হয় কেন? যে সমমণ্ডল হোমোস্ফিয়ার কোনটা? যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত এলাকায় বায়ুমণ্ডলের যে রাসায়নিক গঠন উপাদান আছে, বিশেষত গ্যাসের অনুপাত, সেটা প্রায় সমান বলে এই মণ্ডলটাকে বলছে, এই অঞ্চলটাকে বলছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর বিষম বলতে আমরা তো বুঝতেই পারছি যে অনুপাতগুলো খুব বেশি ভিন্নতা আছে। সমমণ্ডলে কি এই স্তরে বায়ুমণ্ডলের ভিন্ন গ্যাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এরপর উল্লেখযোগ্য হলো কি? অক্সিজেন, তারপর যে গ্যাসগুলো আমরা বললাম। এছাড়া কি কি আছে? ধূলিকণ আছে, লবণ কণ আছে, কয়লা কণ আছে। এই স্তরের নিচের দিকে, এই স্তরে মেঘ নিচের দিকে কি হয়? মেঘ, ঝড়, বৃষ্টি এবং কুয়াশা সৃষ্টি হয়। বিষমমণ্ডল, এখানে যে গ্যাসীয় উপাদানগুলো আছে এগুলো স্থানভেদে ভিন্নতা এটা খুব বেশি। আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। আবার তাপমাত্রা তারতম্য অনুসারে, যেটা আমরা বলছিলাম যে তাপমাত্রা তারতম্য অনুসারে 5টি অঞ্চলে, ওটা হলো গ্যাসীয় উপাদানের উপর ভিত্তি করে, আর এটা হলো তাপমাত্রা তারতম্যের উপর ভিত্তি করে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এই যে লেয়ার গুলো, হ্যাঁ। ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটির নাম কি? ট্রোপোস্ফিয়ার। রাইট। এরপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার।
ট্রপোস্ফিয়ারের ট্রপোস্ফিয়ারের যে সীমানা, ওই সীমানাটাকে বলছি ট্রপোপজ বা ট্রপো বিরতি। এরপরে ট্রপোস্ফিয়ারের পর হলো স্ট্রাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পর হলো স্ট্রাটোস্ফিয়ার। এই ট্রপোপজটার সীমানা, ট্রপোস্ফিয়ারের সীমানাটা যে বিশেষ সেটা হচ্ছে ট্রপো বিরতি। স্ট্রাটোস্ফিয়ার, তারপর ওজোন লেয়ার। এই ওজোন স্তরেই কিন্তু ওই যে অতি বেগুনি রশ্মি যেটা, সেটা কি হয়, শোষণ করে, তাই না? একটা হলো মেসোস্ফিয়ার, আরেকটা হলো আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোন আমরা বলি যে ভূপৃষ্ঠ থেকে এই ট্রপোস্ফিয়ারের গভীরতা কিন্তু দুই ভাবে আছে। একটা হলো যে মেরুর কাছাকাছি 9 কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় এর গভীরতা পরিমাণ 17 কিলোমিটার। এটার গড় পুরুত্ব বলছি যে এই ট্রপোস্ফিয়ারের গড় পুরুত্ব 12 কিলোমিটার। এই স্তরটার বৈশিষ্ট্য হলো উপরের দিকে বায়ু সবসময় ওঠানামা করে, হ্যাঁ। নিচের দিকে বাতাসে কি থাকে, জলীয় বাষ্প থাকে। এবং এই যে আবহাওয়া এবং জলবায়ুর যাবতীয় প্রক্রিয়া কিন্তু এই ট্রপোস্ফিয়ারেই সংঘটিত হয়। যে মেঘ, বৃষ্টি যেগুলো আমরা বলি, কুয়াশা, এই ট্রপোস্ফিয়ারেই সংঘটিত হয়, ঠিক আছে? এই স্তর আমরা যত উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে যত যাব, ততই কি হবে, তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তাই না? কমতে থাকবে স্যার। আমরা যতই উপরের দিকে থাকবো, তাপমাত্রা ততই কমতে থাকবে। বাড়তে থাকবে। এরপরে হলো স্ট্রাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের শেষ সীমানাটাকে আমরা বলছি ট্রপোপজ। এরপর হলো স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারটা কোনটা, যেটি হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এটি হলো ভূপৃষ্ঠ থেকে স্ট্রাটোস্ফিয়ারের উপরে স্তর। স্ট্রাটোস্ফিয়ার থেকে উপরের দিকে প্রায় 50 মিটার, 50 কিলোমিটার, কতটুকু পর্যন্ত, 80 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত। ও ট্রপোমণ্ডল 50 কিলোমিটার, 50 কিলোমিটার। এই স্তরটার বৈশিষ্ট্য হলো যে এই স্তরে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, যার কারণে কিন্তু ওখানে আর ওই যে ঝড়, মেঘ বা ইয়ে স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু এগুলো থাকে না, কুয়াশা। যেহেতু জলীয় বাষ্প পরিমাণটা খুব কম, এই তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না। এবং এই স্তরে 20 কিলোমিটারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কি হয়, কমতে থাকে। এরপর হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা কত পর্যন্ত, 80 কিলোমিটার পর্যন্ত স্তরটাকে আমরা বলছি যে মেসোস্ফিয়ারে কি হয়, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, তাপমাত্রা কমতে থাকে, ঠিক হয়, এবং ঘনত্ব খুব কম, তাই না? এই যে মহাকাশ থেকে যে ছুটে আসে উল্কাপিণ্ড, যেগুলো উল্কাপথ, সেগুলো এই বায়ুমণ্ডলে এসে মেসোস্ফিয়ারে এসে গলে ওঠে, তাই না? হলো সর্বশেষ স্তর, হ্যাঁ। এটি কত কিলোমিটার পর্যন্ত, 350 কিলোমিটার পর্যন্ত। 500 কিলোমিটার পর্যন্ত, 350, 350। এটা কোথাও কম বেশি থাকতে পারে, হ্যাঁ স্যার থার্মোস্ট্যাট জি স্যার। হ্যাঁ স্যার অন্য এক জায়গায় আছে স্যার 500 কিলোমিটার পর্যন্ত। এই সংখ্যা তো বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বলছে। আপনার স্ট্যান্ডার্ড করে একটা বই ধরে, যে কোনো একটা বইয়ের ধরে দিবেন, এটার ভেরিয়েশনটা অসুবিধা নেই। কারণ অনেক জায়গায় আবার এখানে থার্মোস্ফিয়ার করছে, হ্যাঁ, থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার, এইভাবে লিখছে। কোথাও তো 700 দেওয়া আছে স্যার। হ্যাঁ, এইটার ভেরিয়েশন আছে। এক একজন এক একটা বলেছে, হ্যাঁ। এটা অসুবিধা নেই, আপনার যেটাই লিখবেন তাতে অসুবিধা নেই। ফোনগুলো ভেঙে গেছে।
এখানে মোটামুটি যেগুলো বললাম এগুলো এখানে লেখা আছে। মোটামুটি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ছিল এরকম, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ওজোন লেয়ারটা কি, এটা ওজোন লেয়ারটা আমাদের জানা খুব জরুরি, তাই না? জি স্যার। এই যে আমি করছিলাম ওখানে, অর্থাৎ কত কিলোমিটার, 85 কিলোমিটার পর্যন্ত, তাই না, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে। তো এই যে থেকে উপরের দিকে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে ওজোন নামক এক প্রকার গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে বলে এই স্তরটাকে কি বলে? ওজোন স্তর। ওজোন স্ফিয়ার। ওজোন স্ফিয়ার। যে ওজোন লেয়ারটা, লেয়ারটা 50 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 30 থেকে 60 কিলোমিটার ভিতরে, 30 থেকে 60 কিলোমিটারের ভিতরে, ওটা হলো যে স্ট্রাটোস্ফিয়ার না। কিন্তু এই যে ওজোন লেয়ারটা, এইটার লেয়ারের ওজোন গ্যাসের পরিমাণটা সর্বাধিক আছে ভূপৃষ্ঠ থেকে 30 থেকে 60 কিলোমিটারের মধ্যে, যার কারণে এটাকে বলছি ওজোন লেয়ার, ওজোন স্তর। কিন্তু সব জায়গায় এই ওজোন গ্যাসের পরিমাণটা সমান না, সমান থাকে না। ওজোন স্তরটা কেন গুরুত্বপূর্ণ? সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেটি এই স্তরে এসে শোষিত হয়, তাই না? যদি এই অতি বেগুনি রশ্মিটা পৃথিবী পৃষ্ঠে আসতো তাহলে কি হইতো? কারণ এই যে অতি বেগুনি রশ্মি এইটা শোষণ করেই কিন্তু পৃথিবীকে দূষণ মুক্ত রাখে ওজোন স্তর। ওজোন স্তরে, ওজোন স্তরের ভূমিকাটা কত, এই যে গ্যাসীয় যে লেয়ার গুলো আছে তার ভিতর ওজোন স্তরে কিন্তু ভূমিকা খুব বেশি, তাই না? কারণ যে অতি বেগুনি রশ্মি যদি পৃথিবীতে আসতো তাহলে এই অতি বেগুনি রশ্মির উপরে কিন্তু পৃথিবী অত্যন্ত দূষণযুক্ত হতো। দূষণযুক্ত হওয়ার ফলে কি হতো? মানুষের, পৃথিবীতে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া গুলো আছে, জীবকোষ গুলো আছে, এগুলোর কি হতো? চরম ক্ষতি হতো, খুব বেশি ক্ষতি হতো। মানুষের তো কি হতো? এবং তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পাইতো। হ্যাঁ, ত্বক ক্যান্সার বৃদ্ধি পাইতো, চোখের কি হতো? ক্ষতি হতো, অন্ধত্ব বেড়ে যেত, তাই না? এর ফলে বনভূমিটাও ধ্বংস হয়ে যেত, ক্ষতি হইতো, ফসলের উৎপাদন কমে যাবে। একসাথে যদি এইগুলো সবগুলো ফ্যাক্টর যদি কাজ করে তাহলে কি হবে? প্রাণী, মানুষের এই যে জীবনধারা বিনষ্ট হয়ে যেত, এই জীব জগতের উপর সেটা প্রভাব পড়বে এবং জীব জগতের পরিমাণ ধীরে ধীরে মৃত্যু ঘটে যেত, হ্রাস পাবে, তাই না? তার মানে এই যে ওজোন লেয়ার, ওজোন লেয়ারটা আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে কিন্তু এই যে ওজোন লেয়ারটাকে সংরক্ষণের জন্য সেখানে যেন ফুটো না হয় বা ইত্যাদি ইত্যাদি, তাই না? বৈশ্বিক ভাবে এটা আলোচনা যে ওজোন লেয়ারটাকে সুরক্ষিত রাখার জন্য। কেন বলা হয় যে এই গ্রিন হাউস গ্যাস, তারপর ইত্যাদি ইত্যাদি কি ঠিক আছে, এইগুলা কোন স্তরটাকে ক্ষতি করবে? ওজোন স্তরকে। এই যে ওজোন স্তরটাকে, ওজোন স্তরটাকে যদি ক্ষতি করে সেই জায়গাটাতে যদি অতিবেগুনি রশ্মিটা সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায় তাহলে এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট এই সবার জন্য, মানুষ সবার জন্য সেটা বড় একটা ক্ষতির কারণ। হলো গ্রিক থেকে শব্দ, হ্যাঁ, এর অর্থ হলো গন্ধ। এটাকে বল রাসায়নিক সংকেত হলো কি এটার? ওজনের ওজনের রাসায়নিক সংকেত কি? O3 মনে আছে? ওই স্যার মনে আছে তো, O3। এই O3টা হলো কি? নীল রঙের একটি বিশেষ গন্ধযুক্ত গ্যাস, নীল রঙের। O3টা হলো, ওজনটা হলো নীল রঙের বিশেষ ধরনের গ্যাস। আর এই বায়ুমণ্ডলটা এই একটা ওজোন রশ্মি থেকে ইয়ে করলো, আর বাকি ট্রপোস্ফিয়ারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন?
ট্রপোস্ফিয়ারটা ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটা সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন বলতে পারবেন? এই স্তরের মধ্যে স্যার আমাদের জলীয় বাষ্পগুলো, আমাদের মেঘ, বাতাসের প্রবাহ সবকিছু নির্ধারিত হয় এই জন্য। হ্যাঁ, এই যে কারণ এই ট্রপোস্ফিয়ারে আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটা আছে ট্রপোস্ফিয়ার, এই স্তরটাতেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঝড়, মেঘ, ঝড় বৃষ্টি, তাই না, এগুলো সংঘটিত হয়, সংগঠিত, যার কারণে আমাদের জন্য বৃষ্টি যেমন একদিকে প্রয়োজন, তেমনি এই যে ব্যালেন্স রাখার জন্য বিশ্বের যে পানির বন্টন, এইটার ভারসাম্য রক্ষার জন্য একটা চক্রের মাধ্যমে যে কার্যটি সম্পন্ন হয়, বৃষ্টি হয়, আবার মেঘ হয়, মেঘ না হলে, মেঘ যদি না হতো, বৃষ্টি যদি না হতো, তাহলে আমরা এই জায়গাটাতে টিকে আমাদের জন্য খুব কঠিন হবে, যার কারণে জীবনের অস্তিত্বের জন্য এটিও কিন্তু, এই ট্রপোস্ফিয়ারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভারঅল আমরা যদি বলি, মানুষ এবং পৃথিবীর এই বসবাসকারী জীব জন্তুর জন্য, উদ্ভিদ প্রাণীর জন্য এই বায়ুমণ্ডলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? স্যার অনেক ক্ষেত্রে ট্রপোস্ফিয়ারকে আবহাওয়া ইউ বলছে, আবহাওয়া স্তর বলছে। আবহাওয়া স্তর, আবহাওয়ার উপাদানগুলো এই জায়গাটা থাকে, হ্যাঁ আপনি বলতে পারেন আবহাওয়া স্তর, এটা কিন্তু এটা স্বীকৃত খুব বেশি না, কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলতে পারি, যেহেতু আবহাওয়ার যাবতীয় উপাদান এই স্তরে কার্য সমাধান হয়। হ্যাঁ আমরা বলতে পারি, এটা বললে দোষেরও কিছু নাই, তাই না? তাহলে মোটামুটি আমরা যেহেতু ছোট টপিক ছিল দুইটাই, আর এটাও একটু সহজ, বায়ুমণ্ডলটা আমরা দুইটা টপিক মোটামুটি আজকে একটু কভার করে নিলাম। হ্যাঁ,